আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। প্রায় 6 মাস ধরে আমি অনিকোমা C1 গেমিং কন্ট্রোলারটা ব্যবহার করছি, কিন্তু আজকের প্রশ্ন হলো 2000 টাকার নিচে এটা কি সত্যি বেস্ট বাজেট কন্ট্রোলার, নাকি এর RGB লাইট আর সুন্দর ডিজাইন দেখে এটাকে মানুষ কিনছে। এই 6 মাসে আমি FIFA 26, GTA 5, ইউরো ট্রাক সিমুলেটর, আমেরিকান ট্রাক সিমুলেটর এবং ফ্রোজা হরাইজন 5 এর মতো গেম এটাতে খেলেছি। আজকে বলবো এই কন্ট্রোলারটা ভালো, খারাপ এবং লুকানো কিছু সমস্যা, এটা কি আমি আবার কিনতাম কিনা, এই সকল বিষয়ে। তো ফার্স্ট ইমপ্রেশন ভার্সেস রিয়ালিটি। প্রথম আমি যখন এই কন্ট্রোলারটা হাতে নিই, সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এটার ডিজাইন। সত্যি বলতে 1850 টাকার এই কন্ট্রোলার এটাকে মনেই হয় না, আরও বেশি এটা প্রিমিয়াম লুক দেয়। 8GB রিং, ম্যাট ফিনিশ, বড় গ্রিপ, সব মিলিয়ে দেখতে অনেকটা প্রিমিয়াম ফিল দেয়। 6 মাস ব্যবহারের পরেও আমি এটার বডিতে বড় কোনো সমস্যা দেখতে পাইনি, বড় কোনো স্ক্র্যাচ পড়েনি। হ্যাঁ, এখানে একটু গ্রিপ করার কারণে এগুলো ফেড হয়ে গিয়েছে, লেখাগুলো ফেড হয়ে গিয়েছে, তা বাদে বড় কোনো কিন্তু সমস্যা দেখা যায়নি। এটা বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে, বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ নেই। এখন বলি এটার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে। আমি মূলত এটা পিসিতে ব্যবহার করছি, FC26 খেলছি, GTA 5, ফ্রোজা হরাইজন 5, ইউরো ট্রাক সিমুলেটর, আমেরিকান ট্রাক সিমুলেটর খেলছি। এছাড়াও আরও কিছু গেম প্রতিনিয়ত এটাতে খেলাই হচ্ছে। তো এটা আসলে ক্যাজুয়াল গেমিংয়ের জন্য কন্ট্রোলারটা যথেষ্ট ভালো। বিশেষ করে FC26 আর GTA 5 মতো গেম খেলতে বেশ মজা পাওয়া যায়। অ্যানালগ স্টিকগুলো এখনও ভালো কাজ করছে। অনেকের মতো বড় ধরনের স্টিক ড্রিফট আমার ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি। তবে এটাতে যে প্রবলেম নাই সেটা কিন্তু না, এটাতে বেশ অনেক প্রবলেম আছে। এখন আসছি সেই প্রবলেম নিয়ে। প্রথম সমস্যা হচ্ছে ব্লুটুথ কানেকশান। কখনো কখনো বারবার কানেক্ট করতে হয়, একবার কানেক্ট করলে আবার এটা পেয়ার করতে সমস্যা হয়ে যায়। যখন পিসিটা অফ করে অন করব তখন কানেক্ট করা থাকলেও এটা আমার পেয়ার করতে প্রবলেম হচ্ছে, মানে আবার নতুন করে এটাকে এক্স ইনপুটে পেয়ার করতে হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যাটা হয়ে থাকে প্লিজ আমাকে একটু জানাবেন, আমার কি একাই হচ্ছে নাকি আপনাদেরও হচ্ছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে এটা ট্রিগার। বিশেষ করে ট্রাক সিমুলেটর গেমগুলো খেলার ক্ষেত্রে আমি এই ট্রিগারের ইস্যুটা খুঁজে পেয়েছি। এই ট্রিগারগুলো যখন প্রেস করা হয় তখন এটাকে কিছুটা স্লো মনে হয়, যেহেতু এটা প্রেশার সেন্সিটিভ ট্রিগার না। এই ট্রিগারগুলো কিন্তু হচ্ছে বাটন, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি, এখনও বলছি, এটা হচ্ছে বাটন। সো এই বাটনের কাজগুলো কিছুটা স্লো মনে হয়, খুব একটা কিন্তু খারাপ না, তারপরেও বিষয়টা কি যে এটা হচ্ছে পারফেক্ট না। তো যাই হোক, এটা তৃতীয় সমস্যা হচ্ছে এটা ডি প্যাড বা অ্যারো বাটন। এই অ্যারো বাটনগুলো তো যখন প্রেস করি মাঝে মধ্যে হয় কি, এই একটা বাটনে প্রেস করলে আরেকটা বাটনে প্রেস চলে যায়, একটা বাটনে প্রেস করলে আরেকটা বাটনে প্রেস চলে যায়, এরকম হয়, মানে মিস টাচ। সো যারা ফাইটিং গেম খেলেন বা যাদের একটু প্রিসিশন বেশি দরকার পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, সব থেকে বড় ব্যাপার যেটা প্রত্যেকজনই সবাই খেয়াল করেন, সেটা হচ্ছে এটার XYB AB যে বাটনগুলো আছে এটা। যদিও এটা এক্স ইনপুটে মানে এক্সবক্স লেআউটে বানানো, তবে এটার যে বাটন ম্যাপিংগুলো বা বাটনের লেখাগুলো, এই লেখার সাথে কিন্তু কাজের কোনো মিল নাই। এক্সের জায়গাতে ওয়াই কাজ করে, ওয়াইয়ের জায়গাতে এক্স কাজ করে, এর জায়গাতে বি কাজ করে, বি এর জায়গাতে এ কাজ করে। তো এটা যারা নতুন এই কন্ট্রোলারটা কিনবেন তাদের জন্য কিন্তু অনেকটাই বিরক্তিকর। তবে আমরা আসলে যারা বহুদিন থেকে খেলছি বা অনেক সময় যদি খেলা হয় তাহলে আপনারও এটা প্র্যাকটিস হয়ে যাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মিক্সড এক্সপিরিয়েন্স। এটাকে RGB অন রেখে যদি খেলা হয় সাধারণত 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাই। আমি ব্যক্তিগতভাবে এটা থেকে আরও একটু বেশি সময় আশা করছিলাম। যারা দীর্ঘ সময় গেমিং সেশন করেন তাদের জন্য চার্জার কাছে রাখতে হতে পারে। আমি নিজেই সেভাবে খেলি, আসলে যখন এটার চার্জ শেষ হয়ে যেতে দেখি তখন জাস্ট কানেক্ট করে দেই, ঝামেলা শেষ। তবে যারা পিওর ব্লুটুথ দিয়ে খেলতে চান বা একটু দূর থেকে খেলতে চান তাদের জন্য এটা একটু কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এখন বলি এটার RGB আর ডিজাইন সম্পর্কে। RGB লাইট নিয়ে তো আলাদা করে বলতেই হয়, কারণ এটার RGB লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে রাতের সেটআপ, সেই রাতের সেটআপের সাথে কিন্তু এটা খুব ভালো মানিয়ে যায়। আজও কন্ট্রোলারটা টেবিলে রাখলে প্রিমিয়াম লুক দেয়। হু শুড বাই দিস?
এই কন্ট্রোলারটা কার জন্য? আপনি যদি ক্যাজুয়াল গেমার হন, FC26 খেলেন, GTA 5 খেলেন, ফ্রোজা খেলেন, ট্রাক সিমুলেটর খেলেন এবং আপনার বাজেট যদি 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়, তাহলে অবশ্যই এটা কনসিডার করতে পারেন। কিন্তু যদি কম্পিটিটিভ গেমিং করেন অথবা খুব অ্যাকুরেট ট্রিগার ডিপ্যাড চান, তাহলে এটা একটু আপনার বাজেট বাড়িয়ে এটা না নেওয়াটাই বেটার হবে। এখন বলি ফাইনাল ভার্ডিক্টের কথা। 6 মাস ব্যবহারের পর আমার ফাইনাল ভার্ডিক্ট হলো অনিকোমা C1 এই কন্ট্রোলারটা পারফেক্ট না। এটাতে ব্লুটুথ ইস্যু আছে, ট্রিগার কিছুটা স্লো, ডিপ্যাডে মিসটাচ হয়, ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজ। কিন্তু আপনার বাজেট যদি 1700-1800 টাকার মধ্যে হয়, আমি এখনও এটা রেকমেন্ড করব, কারণ এই প্রাইস রেঞ্জে এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স সত্যিই ভালো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ যদি আমাকে আবার 2000 টাকার নিচে কোনো একটা কন্ট্রোলার কিনতে বলা হয়, আমি সম্ভবত অনিকোমা C1ই কিনতাম। আপনারা যদি অনিকোমা C1 ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টে জানান। আর এমন আরও অনেস্ট রিভিউ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই।